সুভাষচন্দ্র বসু কেন ভারতবাসীর হৃদয়ে আজও নেতাজি? কেন তিনি ভারতমাতার সর্বশ্রেষ্ঠ বীর সন্তান? কেন আমরা তাকে আজও স্মরণ করি? আর কেনই বা আমরা তার জন্মবার্ষিকী পালন করব? ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ শাসনের পরাধীনতার নাগবাস থেকে ভারতমাতার মুক্তির জন্য ভারতবাসীর কাছে এই আবেদন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উদাত্ত কণ্ঠে এই আহ্বান যিনি জানিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন ভারতমাতার সর্বশ্রেষ্ঠ বীর সন্তান, বীর দেশপ্রেমিক, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিসংবাদিত নেতা, মৃত্যুঞ্জয়ী বীর, যৌবনের প্রাণ, যাঁর শিক্ষা, প্রবল তারুণ্য, অধিক প্রাচুর্য, চারিত্রিক দৃঢ়তা, মহান আত্মত্যাগ, বীরত্বের আত্মপ্রত্যয়, দীপ্ত প্রকাশ, অসামান্য বাগ্মিতা, আপোষহীন সংগ্রাম তাকে নেতার আসনে প্রতিষ্ঠিত করেছিল। তিনি ছিলেন ভারতবাসীর নেতা সুভাষচন্দ্র বসু। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি অধুনা উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর 129তম জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার অবনত মস্তকে শতকোটি প্রণাম। তাঁর পিতা ছিলেন তৎকালীন সময়ের বিশিষ্ট আইনজীবী জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। অত্যন্ত মেধাবী ছাত্র সুভাষ কটকের র্যাভেনশন কলিজিয়েট স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতার কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। গভীর স্বদেশপ্রেম তাকে যাবতীয় পেশাগত কর্ম থেকে ফিরিয়ে আনে ভারতের স্বাধীনতা আন্দোলনে। ভারতমাতা তার কাছে ছিল এক মহাতীর্থ। সেই মহাতীর্থের পথিক সুভাষচন্দ্র রাজনীতিকে ব্রতরূপে গ্রহণ করে বলেছিলেন, আজ আমি প্রাণ অর্পণ করব যেন ভারত বেঁচে উঠতে পারে, লাভ করতে পারে গৌরবময় মুক্তি। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অংশগ্রহণ এক স্মরণীয় অধ্যায়। অল্প কিছুদিনের মধ্যেই তিনি ভারতীয় রাজনীতির প্রথম সারির নেতা হিসাবে পরিচিতি লাভ করেন। 1938 সালে তিনি হরিপুরা কংগ্রেসের জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। পরের বছর 1939 সালে ত্রিপুরা কংগ্রেসে পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু গান্ধীজির সঙ্গে মতাদর্শগত পার্থক্যের জন্য তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় জার্মান নেতা হিটলার ইংল্যান্ডের অবস্থা এমন শোচনীয় করে তুলল যে ইংরেজ তাদের রক্ষার জন্য ভারতীয়দের কাছে টাকা এবং লোক দিয়ে সাহায্য করতে বলল। তখন সুভাষচন্দ্র বললেন, তাহলে আমাদের স্বাধীনতা দাও। এরপর থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন দুটি ধারায় প্রভাবিত হলো। একটি নরমপন্থী, এদের আন্দোলনের প্রধান অস্ত্র অহিংসা, নেতৃত্ব দিলেন গান্ধীজি। আর একটি চরমপন্থী, এরা সশস্ত্র বিপ্লবের পথ ধরেই চলল। ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাস দীর্ঘ, রোমাঞ্চকর এবং অত্যন্ত গৌরবের। নেতৃত্ব দিলেন রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস এবং তারপরে সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন চিত্তরঞ্জনের ডান হাত। তার সংগঠন শক্তি ছিল অসাধারণ। ইংরেজ সরকার তাকে খুব ভয় করত। সেই জন্য কারণে অকারণে সুভাষকে জেলে দিত। 42-এর আন্দোলনের সময়ও তিনি ছিলেন জেলে। দীর্ঘকাল জেলে থাকলে তার একটু একটু জ্বর হতো। কেন হতো তাও অভিজ্ঞ চিকিৎসকেরাও বুঝতে পারতেন না। সেবারও তার জ্বর হতে লাগলো। তিনি জেলে দাঁড়ি কামানো ছেড়ে দিলেন। লোকে বলতে লাগলো, ব্রিটিশ সরকার নেতাজিকে মৃদু বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে, তাই তাকে সরকার জেল থেকে মুক্তি দিল। কিন্তু তার চলাফেরা এবং লোকজনের সঙ্গে দেখা করার স্বাধীনতা দিল না। তাকে নিজের বাড়িতে অন্তরীণ করে রাখল। বাড়ির ফটকে বসলো কড়া পুলিশি পাহারা। তাদের চোখকে ফাঁকি দিয়ে
পাঞ্জাবির ছদ্মবেশে তিনি সেখান থেকে বেরিয়ে মোটরে চড়ে সোজা বিহারের গোমো স্টেশনে, গোমো থেকে ট্রেনে চড়ে পেশোয়ার, পেশোয়ার থেকে পায়ে হেঁটে কাবুল, কাবুল থেকে রুশ দেশের মস্কো, মস্কো থেকে বার্লিন, বার্লিনে কিছুদিন থেকে যেসব ভারতীয় সেনা জার্মান ও ইতালির হাতে বন্দী ছিল তাদের নিয়ে গড়ে তুললেন আজাদ হিন্দ বাহিনী। সময়টা 1942-এর 1 সেপ্টেম্বর। জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের এতে সমর্থন ছিল। বার্লিন থেকে 2 বছর পর তিনি এলেন সিঙ্গাপুর। জাপানে অনেক ভারতীয় সেনাকে বন্দী রেখেছিল। এশিয়ার পূর্বাঞ্চলে ছিল নানা কর্মসূত্রে হাজারো হাজারো ভারতবাসী। নেতাজির আহ্বানে তারা ছুটে এলো ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে। এখানে জাপানের সহায়তায় তিনি গড়ে তুললেন বিরাট বাহিনী আর সরকার। নেতাজি ঘোষণা করলেন, দিল্লি চলো, ভারতের স্বাধীনতা আমাদের লক্ষ্য। জার্মানি, জাপান, ইতালি, আয়ারল্যান্ড ইত্যাদি 9টি রাষ্ট্র আজাদ হিন্দ সরকারকে মেনে নিলেন। নেতাজির আহ্বানে যুদ্ধের খরচ জোগানোর জন্য মানুষ দিতে লাগলো লক্ষ লক্ষ টাকা। তার নির্দেশে উত্তরের দুর্গম পথ দিয়ে আসতে লাগলো আজাদ হিন্দ বাহিনী ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে। গঠন হলো জয় হিন্দ বাহিনীর। 1944 সালে জয় হিন্দ বাহিনীর 2টি দল দখল করল ইম্ফল ও কোহিমা। ভারতের বুকে উড়ল স্বাধীন ভারতের ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা। সুভাষচন্দ্র হলেন নেতাজি। সারা ভারতে খবর ছড়িয়ে পড়ল। ইংরাজ চেষ্টা শুরু করে দিল জায়গা 2টি পুনর্দখল করতে, কিন্তু সেই দুর্গম অঞ্চলে ঢোকে কার সাধ্য। কিন্তু এমন সময় ঘটল বিপর্যয়। ইংরেজের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি বন্দরে বোমা ফেললে জাপান পরাজয় স্বীকারে বাধ্য হলো। ফলে জাপান সরকার আজাদ হিন্দ বাহিনীকে সাহায্য দিতে অপারগ হলো। বাহিনীর মধ্যে দেখা দিল খাদ্য, অস্ত্র এবং পোশাকের অভাব। তার উপর নামল বর্ষা। এই সময় ইংরেজ যুদ্ধ বিমান থেকে ঘন ঘন তাদের উপর প্রচণ্ড বোমা ফেলতে লাগলো। কিন্তু বিমান বাহিনীর অভাবে নেতাজির বাহিনী পাল্টা বোমা বর্ষণ করতে পারল না। ফলে আজাদ হিন্দ বাহিনী ইংরেজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। নেতাজি কিন্তু আত্মসমর্পণ করেননি। ভারতবাসীর চোখে তখন জল নেই, আছে জ্বালা, মায়া মমতা নেই, আছে প্রতিজ্ঞা পালনের দৃঢ়তা। তার সংগ্রামী আদর্শ ভারতের জাতীয় আন্দোলনকে নতুন পথে পরিচালিত করেছিল। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনে তার অবদান চিরস্মরণীয়। যাবতীয় ক্ষুদ্র স্বার্থ ও আত্মকেন্দ্রিক ভোগবাসনার ঊর্ধ্বে তার স্থিতি। নেতাজির মৃত্যু সম্পর্কে এক কিংবদন্তি গল্প আজও প্রচলিত। 1945 সালের তাইহুকু বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়, কিন্তু এরপরেও বার্লিন থেকে তার বেতার বার্তা শোনা যায়। যাই হোক, আমরা জানি জীবন মৃত্যু পায়ের ভিত্ত, চিত্ত ভাবনাহীন। দৈহিক মৃত্যু বীরের প্রকৃত মৃত্যু নয়, কীর্তিযশ সজীবতী। সংগ্রামী জীবনের মৃত্যু নেই আদর্শের। নেতাজি ভারতের মুক্তি সংগ্রামের এক কিংবদন্তি আদর্শ। মৃত্যুর ঊর্ধ্বে তার স্মৃতি। তাই শুধু নেতাজির জন্মবার্ষিকী পালন করলেই হবে না। তার আদর্শ, তার চিন্তাধারা, ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে একসাথে বলি, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পুনরায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে শতকোটি প্রণাম ও সম্মানিত উপস্থিতিকে শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।